হ্যালো স্টুডেন্টস, আজকে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024-এর কোশ্চেন পেপারে কোশ্চেনগুলো তোমাদের সাথে একটু আলোচনা করব। আজকে মেনলি ফিজিক্যাল সায়েন্স পার্টটা এই ভিডিওটায় আলোচনা করব তোমাদের সাথে। ম্যাথ আর বায়োলজি অন্য সময় হবে। ম্যাথটা আমি আলোচনা করব আর বায়োলজিতে স্যার আলোচনা করে দেবে তোমাদের সাথে। তো দেখো, যে কোনো পরীক্ষা, যেমন এটা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড, এছাড়া আছে এনএমএসসি আর বিভিন্ন পরীক্ষাগুলো ক্র্যাক করার জন্য, ভালো র্যাঙ্ক করার জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতেই হবে। কারণ কিছু কোশ্চেন আগের বছর থেকে থাকে, কিছু কোশ্চেন আগের বছরের মতো থাকে। তো এই কোশ্চেনগুলো আমাদের দেখে রাখা দরকার। তো দেরি না করে শুরু করা যাক। তো প্রথম কোশ্চেনটা দেখো, তোমাদের বিদ্যালয়ের পাঠ্য অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইটির আনুমানিক আয়তন কোন বিকল্পটি সবথেকে কাছাকাছি হবে? দেখো, বই পড়ার সময় তো কেউ তার দৈর্ঘ্য প্রস্থ এইসব মেপে বই পড়ে না, তাই জন্য এই কোয়েশ্চেনটা দেওয়াটা একটু অপ্রাসঙ্গিক। কিন্তু এটা দেওয়া হয়েছে কারণ তোমাদের আইকিউটা কতটা সেটা ওরা টেস্ট করতে চায়। তো এক্ষেত্রে তোমাদের অষ্টম শ্রেণীর বইটা, তার দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় 30 সেন্টিমিটার আর 20 সেন্টিমিটার, এবং তার চওড়াটা উইথ কতটা, থিকনেস কতটা, সেটা 2 সেন্টিমিটারের কাছাকাছি। আমি বলছি না যে এগুলোর কাছাকাছি হতে পারে, দেখো কোশ্চেনেও তাই জন্য দেওয়া আছে কাছাকাছি হবে। তো সেই অনুযায়ী এটা আনসার অপশান এ, 10⁻⁻4 মিটার কিউব, এইটাই হবে, মানে এর কাছাকাছি আনসারটা হবে। তারপর নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো, আমি অরিজিনাল কোশ্চেন পেপারটা নিয়ে আসিনি তোমাদের জন্য, কারণ অরিজিনাল কোশ্চেন পেপারে জায়গাটা অনেক কম থাকে, তাই জন্য বোঝানোর জন্য যদি কিছু লিখতে হয়, তাই জন্য আমি আলাদা পেজেতে এই কোশ্চেনগুলো নিয়ে এসেছি তোমাদের জন্য। সো সেকেন্ড কোশ্চেনটা দেখো, এক্স এবং ওয়াই দুই ব্যক্তি স্থির অবস্থা থেকে জগিং করতে করতে একটি রাস্তা ধরে চলেছে ও ওই রাস্তাটি একটি স্কেলের মাধ্যমে বোঝানো হয়েছে। 1, 2, 3, 4 এই সংখ্যাগুলি পরপর এক একটি মুহূর্তকে বোঝাচ্ছে, যাদের মধ্যে সময়ের ব্যবধান 0.20 সেকেন্ড। এই গতির ক্ষেত্রে এখানে নিচের হবে, কোন বিকল্পটি সঠিক? তো দেখো, এখানে সেকেন্ডের যে ব্যাপারটা দিয়েছে, এটা পুরোপুরিভাবেই কনফিউজ করার জন্য, কারণ এখানে তোমাকে কোনো রকমের ডেটা জিজ্ঞেস করা হয়নি। দেখো, এখানে এই সরলরেখাটা দেওয়া হয়েছে, সরলরেখাটার মধ্যে ওপরে যে আছে সে এক্স এবং নিচে ওয়াই। এক্স দেখো সমান সময়তে আলাদা আলাদা ডিস্টেন্স কভার করছে, মানে যত সময় যাচ্ছে তত বেশি ডিস্টেন্স, তার মানে এর সময়ের সাথে সাথে বেগটা বাড়ছে। বেগ বাড়ছে মানে সমান হারে এর ত্বরণটা বাড়ছে, তার মানে এক্স সমত্বরণে যাচ্ছে, আর ওয়াই সমান দূরত্বে ট্রাভেল করছে, তার মানে ওয়াই সমবেগে যাচ্ছে। তো এখানে অপশান হবে অপশান বি আনসার। তারপর নেক্সট কোয়েশ্চেন, তিনের কোয়েশ্চেনটা দেখো, দুটি বস্তুর মধ্যে ঋণাত্মক আধান রয়েছে এবং একটির আধানের পরিমাণ অপরটির তুলনায় অনেক বেশি, একটার আধানের পরিমাণ অপরটার থেকে অনেক বেশি, আর বস্তু দুটিকে খুব কাছাকাছি রাখা হয়েছে। তো আমরা সবসময়তে জানি দুটো ঋণাত্মক আধান অথবা ধনাত্মক আধান, দুটো কেন, যতগুলো হতে পারে, সম আধান সবসময় বিকর্ষণ করবে নিজেদের। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, এখানে বলেছে একটা আধান অপরটার তুলনায় অনেক বড়। তো যখন অনেক বড় হয়ে যাচ্ছে তখন ব্যাপারটা অন্যরকম হয়ে যাচ্ছে। ধরো এখানে একটা ছবি আঁকছি, ধরো এই একটা আধান, আরেকটা আধান খুব ছোট, তো এক্ষেত্রে এটা এতটাও নয়, আরও বেশি ছোট হবে। তো এইটুকু একটা আধান, তো দুটো আধানের মধ্যে একটা নেগেটিভ আর একটাও নেগেটিভ। তো এই দুটো আধান পরস্পরকে বিকর্ষণ করবে না, কারণ এইটার কাছে এটা তো নগণ্য, একবারে কোনো এর ভ্যালুই নেই।
তাই জন্য একে কোনো রকমভাবে কোনো বিকর্ষণ বল করতেই পারবে না, কারণ এ একবারে ছোট আর এ অনেক বড়। তাই জন্য কী হবে, এ যেহেতু নেগেটিভলি চার্জ, তখন এই ছোট চার্জটাকে কী করবে, ছোট চার্জটাকে পার্শিয়ালিভাবে ইনডিউস করে দেবে, মানে হচ্ছে পার্শিয়ালিভাবে একে চার্জ করে দেবে। এর নেগেটিভ তো আছে, কিন্তু এর মধ্যে কিছু পজিটিভ চার্জ আছে, সেইগুলোকে এই ধারের দিকটা করে এই দিকটা করে জমাবে আর এই দিকটাকে নেগেটিভ জমিয়ে দেবে। তো এক্ষেত্রে এ ইনডিউসড হয়ে যাবে, এ চার্জড হয়ে যাবে, আবেশিত হয়ে যাবে। তো এখানে অপশান কোনটায় আছে দেখা যাক। প্রথম অপশান আছে সর্বদা বিকর্ষণ দেখা যাবে, সর্বদা আকর্ষণ, আবেশের কারণে আকর্ষণ লক্ষ্য করা যেতে পারে। এই যে আবেশ হয়ে যাবে এই জিনিসটার উপর। অপশান সি এখানে কারেক্ট আনসার। তোমরা এটা এইসব খাতায় নোট করে নেবে কোশ্চেনগুলো, আর কিছুই যা বোঝাচ্ছি যদি মনে হয় যে খাতায় নোট করার মতো তাহলে নোট করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, পজ করে নোট করে নিতে পারো। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলেছে একটি ডিজিটাল তুলাযন্ত্রের ওপর আংশিক জল ভরা একটি বিকার রাখলে 500 গ্রাম পাট দেখায়। মানে বোঝা যাচ্ছে একটা ডিজিটাল তুলাযন্ত্র মানে যার ওপরে ওজন মাপা যায়। তো ডিজিটাল তুলাযন্ত্রের ওপরে 500 গ্রাম পাট দেখাচ্ছে, একটা বিকার রেখেছে, আংশিক জল ভরা, আংশিক, পুরো নয় কিন্তু। একটি লোহার টুকরো ওই জলে ফেললে সেটি পুরোপুরি ডুবে যায় ও কোনো জল উপচে পড়ে না। লোহার টুকরোটাকে জলে ডোবালো কিন্তু কোনো জল উপচে পড়লো না, কারণ আংশিক জল ভরা আছে ওটা, ওই জন্য উপচে পড়ছে না। ওই অবস্থায় তুলাযন্ত্রে পাট 600 গ্রাম, মানে ওই লোহাটা ডোবানোর পর 600 গ্রাম ওজন দেখাচ্ছে। এবার ওই টুকরোটিকে তুলে সুতোয় বেঁধে সুতোর এক প্রান্ত ধরে ওই ঝুলন্ত অবস্থায় টুকরোটিকে এমনভাবে বিকারে জলে নামানো হলো যাতে টুকরোটিকে পুরোটাই জলের মধ্যে থাকে ও সেটি বিকারকে স্পর্শ না করে। মানে টুকরোটাকে বিকারের মধ্যে দেওয়া হয়েছে যে বিকারের তলাটা ঠেকেনি, এই সুতোয় করে হালকাভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, জলের মধ্যে ডুবে আছে। এই অবস্থায় তুলাযন্ত্রের পাট নিচের কোনটি হতে পারে? এটা একটা ভালো কোয়েশ্চেন। তো দেখো আমি করে দেখাচ্ছি। ধরো একটা বিকার, একই বিকার আমি দুভাবে আঁকছি। তো একটাতে এরকম হালকা জল, অর্ধেক জল ভরা, এটাতেও অর্ধেক জল ভরা, কিন্তু এখানেতে এরকম লোহার জিনিসটাকে এরমভাবে রাখা হয়েছে, এরমভাবে, কিন্তু এই ক্ষেত্রেতে এরকমভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, তলায় ঠেকেনি কিন্তু, আর এই ক্ষেত্রে ঠেকেছে। বস্তুটা দেওয়ার পর 600 হয়েছে। আর খালি বিকারটা দেওয়া, এটা খালি বিকারটার ওজন হচ্ছে 500 গ্রাম। তো এখানে দেখেই বোঝা যাচ্ছে যে একটা বিকারের মধ্যে লোহার বস্তুটা আছে আর একটা বিকারে বস্তুটা নেই। তো দুটোর মধ্যে পার্থক্য, তাহলে এই বস্তুটার ওজন 600 মাইনাস 500 কত হবে? 100। তো 100 গ্রাম হলো বস্তুটার ওজন, কিন্তু আমাদের চেয়েছে হচ্ছে এই অবস্থায়, মানে এই অবস্থাটা, এইটাতে তুলাযন্ত্রের কোনটা পার্ট হতে পারে। এক্ষেত্রে কিন্তু কোনোভাবেই ঠেকে নেই, এই জিনিসটা লোহার বস্তুটা ঠেকে নেই, তার মানে 600 তো কোনো মতেই হবে না। এক্ষেত্রে 600 কোনো মতেই হবে না। 500 তো হবেই না, কারণ এক্ষেত্রে লোহার বস্তুটা ঠেকে তো নেই, কিন্তু এর মধ্যে তো আছে। দেখো একটা জিনিস বোঝার, এখানে জলের একটা ডেনসিটি আছে, ঘনত্ব আছে, তার মধ্যে তো একটা লোহার কিছু তলায় না ঠেকুক, ওর মধ্যে তো ঢোকানো হয়েছে, তাই জন্য তার ডেনসিটি এর ওপরে চারদিক থেকে একটা চাপ ফেলবে। এটা একটা আয়তন আছে, আবার একটা ঘনত্বও আছে,
চারদিকে একটা চাপ ফেলবে, ফলে একটা বলের তৈরি হবে, এক ধরনের বল এই চারদিকেতে ফিল হবে। তো এই বলটা যেটা আছে সেই বলটা এর ওজনটাকে কিছুটা বাড়িয়ে দেবে, নিচের দিকে নর্মাল ওজন কাজ করছে, আবার এই জিনিসটার জন্য যে বলটা তৈরি হচ্ছে সেটাও নিচের দিকে কাজ করছে। কিন্তু সেই বলটা কাজ করার জন্য খালি অবস্থায় এর কত ওজন, এর ওজন হচ্ছে 500 গ্রাম, কিন্তু যখন ওটা ঢোকানো হচ্ছে তখন ওজন তো কোনোভাবেই কমবে না, 600 তো কোনোভাবেই হবে না, 630ও হবে না, কারণ 600 বেশি কি হবে, 500 থেকে কোনো মতেই হবে না, তাই না, এটাও হবে না। তো অপশান কোনটা পড়ে রইল, 520। এর একটা ক্যালকুলেশন আছে, হিসাব আছে, কিন্তু তোমাদের ক্লাস অনুযায়ী তোমরা এই হিসাবটা বুঝতে পারবে না, আর তোমাদের এটা করানো হলেও তোমরা ভুলে যাবে বা মাথা গুলিয়ে যাবে। কি দরকার অত করে, সহজ পদ্ধতিতে কিভাবে করা যায় সেটা শিখলে মনে হয় বেশি বেটার হবে। তো এটা সঠিক উত্তর হলো অপশান ডি। অপশান ডিটা সঠিক উত্তর, 520। 500 থেকেও বেশি, 600 থেকে কম, এখানে একটাই উত্তর আছে, 520। তার মানে 20 কেজি যেটা বলটা আসছে সেইটা এই লোহার বস্তুটার জন্য তৈরি হচ্ছে। তোমাদের যা লেখার থাকে, যদি কিছু লেখার থাকে তো লিখে নেবে, পজ করে নেক্সট কোশ্চেনে যাচ্ছি। পরে কোশ্চেন, দুটো ভর রাখা হয়েছে m এবং 5m। m এবং 5mকে একটি নির্দিষ্ট দূরত্বে রাখা হয়েছে। নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে তাদের উপর ক্রিয়াশীল বলের অভিমুখ তীরচিহ্ন দ্বারা সূচিত করা হয়েছে এবং তাদের মান উল্লেখ করা হয়েছে। এখানে ঠিক বিকল্পটি কি হবে? একটা ভালো কোশ্চেন, কিন্তু দেখো এটা যার কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার আছে, যে পুরো ব্যাপারটা বোঝে, তার কাছে এই কোশ্চেন কোনো ব্যাপারই নয়, কোনো ব্যাপার নয় এই কোশ্চেন, সহজ কোশ্চেন এটা। দেখো দুটো বস্তু, একটা ধরো m, একটা 5m, দুটোর মধ্যে এ 5m mকে এইদিকে টানছে আর m 5mকে এই দিকে টানছে আকর্ষণের জন্য। নিউটনের তৃতীয় সূত্রটা কি বলেছে? বলেছে দুটো বস্তুর মধ্যে বিপরীত দিকে আকর্ষণ থাকবে আর সমান থাকবে, মানে একজন আরেকজনের উপর যা ক্রিয়া করবে আরেকজন তার উপর সেম ক্রিয়া করবে, আর ওটা সমান থাকবে, কখনোই চেঞ্জ হবে না। তো এক্ষেত্রে আমরা বুঝতে পারছি দুটোর মধ্যে আকর্ষণ বলটাও সেম থাকবে। একটা দিক দিয়ে আমাদের উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি, কিন্তু আরেকটাভাবেও দেখা যাক। ক্লাস 9-এ এই জিনিস তোমরা পড়েছো, এইটে আশা করছি পড়েছো, এইটা পড়েছো তোমরা, যে বলের মান সবসময়তে জি m1 m2 বাই r স্কোয়ার, আরটা হলো ওদের মধ্যে দূরত্ব। তো এক্ষেত্রেতে আকর্ষণ বলটা দুটোর ক্ষেত্রে সেম বল হবে, সেম বলটা কিন্তু আলাদা হবে না, দুটোর মধ্যে আকর্ষণ বল সেম, কিন্তু এই বলটার প্রভাবে তাদের মাস অনুযায়ী, তাদের যে ওজন আছে মাস অনুযায়ী তাদের মুভমেন্টটা আলাদা হবে। যেমন 5m এর বস্তুটা কম মুভমেন্ট হবে, ওর মাস বেশি, m বস্তুটা বেশি মুভমেন্ট হবে, কিন্তু তাদের উপর বলটা কিন্তু সেম আসছে। তো এক্ষেত্রে কোনটা উত্তর হতে পারে তোমরা বলো? দেখো অপশান সিতেই শুধুমাত্র আছে এফ ফোর্স দুটোই সেম আছে অপশান সিতেই শুধুমাত্র, তাহলে অপশান সি কারেক্ট আনসার। এটা এইটুকু জিনিসটা বুঝলেই সে পেরে যাবে। দুটো দিয়েই হতে পারে, একটা নিউটনের সূত্র তৃতীয় সূত্র, আর একটা এটাও অবভিয়াসলি নিউটনের সূত্র, কিন্তু এই জিনিসটা দিয়ে হতে পারে। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। ছয়ের কোশ্চেনটা দেখো, একটি বস্তুর উষ্ণতা সেলসিয়াস স্কেলে সি ও ফারেনহাইট স্কেলে এফ হলে সি ও এফ এর মধ্যে সম্পর্ক। দেখো এই জিনিস ক্লাস 8-এতে পড়ানো হয়, 8-এতে এই জিনিস ছিল। দেখো
হয়তো তোমাদের মনে পড়বে এই জিনিসটা, একটা সূত্র ছিল c/5 ইকুয়াল টু f মাইনাস 32/9। এই জিনিসটা সবার আশা করছি মনে আছে, বা মনে যদি নাও থাকে। সি মানে হচ্ছে এখানে সেলসিয়াস, সেলসিয়াসে যত তাপমাত্রা দেওয়া থাকবে সেটা, আর এফ হচ্ছে ফারেনহাইট, ফারেনহাইটে যত তাপমাত্রা দেওয়া থাকবে সেই জিনিসটা এখানে দিতে হবে। এই সূত্রটা যার মনে থাকবে তার কাছে এই অঙ্কটা কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না তার কাছে এই অঙ্কটা। দেখো এখানে তো এখান থেকেই করা যাচ্ছে এই জিনিসটা। c/5 ইকুয়াল টু f মাইনাস 32/9, তো 32/9। এখান থেকে আমরা লিখতে পারি 9c ইকুয়াল টু 5f মাইনাস 5 ইন্টু 32 কত হয়? 160। তো আর এখান থেকে আরেকটা জিনিস লেখা যেতে পারে 9c প্লাস 160 ইকুয়াল টু 5f। তো এই জিনিস কোন অপশানে আছে ভালো করে দেখে নাও। 9c প্লাস 160 প্লাস 9c প্লাস 160 ইকুয়াল টু 5f, এই জিনিস কোথায় আছে? 9c প্লাস 160 প্লাস 5f, দেখো এই যে অপশানটা। তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট আনসার এখানে। বুঝতে কারো অসুবিধা আছে? আশা করছি অসুবিধা নেই। খাতায় নোট করা হলে নোট করে নাও পজ করে, তো বুঝে নিয়েছো, ওটা নিজেই নোট করার চেষ্টা করো না দেখে। নেক্সট কোশ্চেন, সাতেরটা। এক্স গ্রাম তাপমাত্রা টি ডিগ্রি সেলসিয়াস বাড়ালে একটি নির্দিষ্ট পরিমাণ তাপের প্রয়োজন হয়। ওয়াই গ্রাম জল থেকে একই পরিমাণ তাপ বের করা হলে জলের তাপমাত্রা টি ডিগ্রি কমে যায়। জলে ওই পদার্থটা আপেক্ষিক তাপ কত? আপেক্ষিক তাপ একটা সূত্র আশা করছি তোমাদের মনে আছে। দেখো এখানে সূত্র অ্যাপ্লাই করলে জিনিসটা আরও সহজ হয়ে যাবে। সূত্রগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, যেমন এই সূত্রটা কিউ ইকুয়াল টু এমসি ডেল টি। এই জিনিস আশা করছি তো মনে রেখেছো, কিউ ইকুয়াল টু এমসি ডেল টি। এখানে কিউটা হলো হচ্ছে কিউ ইকুয়াল টু হিট, এম হচ্ছে এখানে মাস, সি হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি হচ্ছে সি। তাহলে সি এর কিন্তু ভ্যালু থাকে, ভ্যালু প্রত্যেকের জিনিসের ক্ষেত্রে আলাদা হয়। এই ক্ষেত্রেতে কিন্তু সি এর ভ্যালুটা লাগবে না, আমাদের সিটা সি এর মতোই থেকে যাবে, তাই এটা লিখলাম না। আর টি, এখানে টি হচ্ছে তাপমাত্রা পরিবর্তনটা হচ্ছে সেটা। এখানে তাপমাত্রা ফার্স্ট কেসে দিয়েছে T1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন হচ্ছে, আর দ্বিতীয় ক্ষেত্রে T2 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন হচ্ছে। চেঞ্জ ইন টেম্পারেচার, চেঞ্জ ইন টেম্পারেচার হচ্ছে ডেল টি। তো এক্ষেত্রেতে কী বলেছে? এক্ষেত্রে বলেছে হচ্ছে কিউ ফার্স্ট কেসেতে এক্সের ক্ষেত্রেতে এক্স মাস যেটা বলেছি তার ক্ষেত্রেতে কী হবে? কিউ ইকুয়াল টু এম, এর জায়গাটা কী হবে? এর জায়গাটা হবে এক্স মাস বলেছে, এক্স সি ডেল টি এর জায়গাতে হবে T1, হ্যাঁ T1 বলেছে তাই জন্য T1। আর দ্বিতীয় ক্ষেত্রেতে এটা হচ্ছে কেস 1, দ্বিতীয় ক্ষেত্রেতে ইকুয়াল টু ওয়াই বলেছে সেই জন্য ওয়াই।
মাসের জায়গা YC-T2 এটা হচ্ছে 2 নম্বর। বোঝা গেছে এতটা? আশা করছি কারো কোনো সমস্যা থাকার কথা নয়। সমস্যা থাকলে ভিডিওটা একবার রিওয়াইন্ড করে নাও বা আমি আবার বুঝিয়ে দিচ্ছি। এখানে আমরা ফার্স্টে এখানে কি হয়েছে, আমরা জানি যে আপেক্ষিক তাপের ফর্মুলাটা কি, Q = mc∆T। এখানে কিউটা হলো হিট, তাপমাত্রাটা, এম হলো মাস, সি হলো স্পেসিফিক হিট ক্যাপাসিটি। এখানে লিখিনি আমি, তোমরা লেখার ইচ্ছা হলে লিখে নিতে পারো, স্পেসিফিক হিট ক্যাপাসিটি। আর ∆T হলো চেঞ্জ ইন টেম্পারেচার, যতটা টেম্পারেচার পরিবর্তন হচ্ছে সেই জিনিসটা আমাদের এখানে বলে দিয়েছে। যদি শুধু তাপমাত্রা দুটো দেওয়া থাকতো তাহলে আমাদের কতটা চেঞ্জ হলে বের করতে হতো। এক্ষেত্রে কতটা চেঞ্জ হলে সেটা বলেই দেওয়া আছে, যেমন ফার্স্ট ক্ষেত্রে বলে আছে T1 আর সেকেন্ড এটা T2, আমরা সেই জিনিসই লিখে দিয়েছি এখানে। তাও Q1 = xc⁻T1, আর ফার্স্ট কেসেতে, সেকেন্ড কেসেতে Q = YC⁻T2। তো যেহেতু এখানে আমাদের বলে দিয়েছে একটা জিনিস, তোমরা হয়তো লক্ষ্য করনি, দেখো একই পরিমাণ তাপ বেরোচ্ছে, তার মানে একই পরিমাণ তাপ যেহেতু বেরাচ্ছে, এক্ষেত্রে এই যে কিউটা, যতটা তাপ এক্সচেঞ্জ হচ্ছে, এই তাপটা হচ্ছে সেম। তো তাপটা যেহেতু সেম, আমরা এখানে লিখতে পারি xc⁻T1 = YC⁻T2, লেখাই যেতে পারে, দুটো যেহেতু সেম। এখান থেকে যদি আমরা সিটাকে ক্যান্সেল আউট করি তাহলে আমাদের কি হয়ে যাবে, xT1 = YT2। দেখো হাতের লেখা একটু খারাপ হচ্ছে, তোমরা অ্যাডজাস্ট করে নাও। তো এখান থেকেই আমাদের আনসারটা বেরিয়ে যাবে, 1 = YT2/xT1। এখান থেকে আনসার কিন্তু আমাদের প্রায় বেরিয়ে গেল। এখানে দেখো স্পেসিফিক হিট ক্যাপাসিটি যেটা বলেছে, তার ম্যাক্সিমাম কেসেতে সেটা 1-এর খুব কাছাকাছি থাকে, তাই জন্য আমরা ওয়ানটাকে একটু সি ধরে নিতে পারি। তো সেক্ষেত্রে সি = YT2/xT1। আর একটা জিনিস তোমাদের বলা হয়নি, এই যে এই সিটাই কিন্তু আপেক্ষিক তাপ যেটা বলা হয়েছে সেটা। স্পেসিফিক হিট ক্যাপাসিটি হলো আপেক্ষিক তাপ, কিউ হলো যে তাপটা রিলিজ হচ্ছে বা এক্সচেঞ্জ হচ্ছে, কম বেশি হচ্ছে, আর এই সিটা হলো আপেক্ষিক তাপ। এই সিটার ভ্যালুটা চেয়েছিল। সি এর ভ্যালু আমরা ডাইরেক্ট তো বের করতে পারবো না এক্ষেত্রে, তাই জন্য ফার্স্ট কেসের জন্য কিউটা বের করা হলো, সেকেন্ড কেসের জন্য কিউটা বের করা হলো, ফার্স্ট কেসে কিউ, সেকেন্ড কেসের কিউ, তারপর দুটোকে ইকুয়াল করে দিলেই এখান থেকে 1-এর ভ্যালুটা পেয়ে গেলাম। এবার যেহেতু এই সি জিনিসটা 1-এর খুব কাছাকাছি, তাই আমরা সি = এই জিনিসটা লিখতে পারি। তো এখানে YT2/xT1, এটা কোন আনসারটা, YT2/xT1, অপশান বি আছে। তো অপশান বি কারেক্ট আনসার। দেখো এইগুলো কিন্তু ঝট করে মাথায় আসার কথা নয়, আর মাথায় আসবেও না, ঝট করে মাথায় আসবে না কখনো। এগুলো প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিসের পরে ঝট করে মাথায় এসে যাবে। 8-এর কোশ্চেনটা, একটি আলোকরশ্মি একটি সমতল আয়নায় অভিলম্বভাবে আপতিত হলে এই ক্ষেত্রে প্রতিফলন কোণের মান কী হবে? তোমরা বলো দেখি, প্রতিফলন কোন জিনিসটা? একটা সমতল আয়না, এটা অভিলম্ব, মাঝেরটা কিন্তু অভিলম্ব, দাঁড়াও অন্য কালি দিয়ে দেখাচ্ছি, এই মাঝেরটাও অভিলম্ব, এইটা অভিলম্ব, এইটা। তো একটা আলোকরশ্মি এলো,
ধরো আলোক রশ্মিটা সবুজ আলোক রশ্মি এরম এলো, এসে এরম চলে গেল। তো প্রতিফলন কোণ কোনটা? এই অভিলম্বের সাথে, এই অভিলম্বটার সাথে ও যে কোণটা করেছে, এই কোণটা হলো প্রতিফলন কোণ। বোঝা গেছে? তো এক্ষেত্রে কি বলেছে? এক্ষেত্রে আমাদের এইসব কিচ্ছু বলেনি। এক্ষেত্রে আমাদের বলেছে এই একটা আছে সমতল আয়না, তার অভিলম্ব ধরো বলেছে এইটা, এবার এর অভিলম্ব আয়নায় অভিলম্বভাবে আপতিত হয়েছে আলোক রশ্মিটা, মানে অভিলম্ব দিয়ে আপতিত হয়েছে, এই অভিলম্ব দিয়ে সোজা আপতিত হয়েছে, আপতিত হলো, এই ক্ষেত্রে প্রতিফলন কোণ। একটা জিনিস তোমরা হয়তো জানো কি জানি না, সমতল আয়নার ক্ষেত্রেতে যত ডিগ্রিতে আপতিত হবে আর যতটা প্রতিফলন হবে, এই দুটো কিন্তু সেম হয়, সেক্ষেত্রে এখানে বলো সোজাসুজি আপতিত হয়েছে, তার মানে কি হবে, ওই পথেতেই এ ফেরত চলে যাবে, একটুও অন্যদিকে হবে না। তার মানে এটা ধরো এই সোজা পথেই চলে গেল। তো এর মধ্যে কোণের পার্থক্য কত হলো? 0 ডিগ্রি। যদি বলতো আয়নার সাপেক্ষে কত, তাহলে হবে 90। তো এর মধ্যেটা সেটা হলো 0। আমাদের এইটাই চেয়েছে, এটা চাইনি, তাহলে আনসার হবে 0 ডিগ্রি, অপশান এ। নেক্সট নয়েরটা একটু আমার ভালো লাগছে কোশ্চেনটা, কারণ ডায়াগ্রাম বেসড কোশ্চেন বেশ ভালো হয়, ইমাজিন করতে বেশ ভালো লাগে। এক ব্যক্তির ছবিতে যেভাবে দেখানো হয়েছে তেমনভাবে দুটি আয়না আছে 1 ও 2 এর সামনে দাঁড়িয়ে আছে। এই ব্যক্তিটা দুটো আয়না 1, 2 দুটোর সামনে দাঁড়িয়ে আছে। আয়না দুটো পরস্পরের সমকোণে। ব্যক্তির প্রতিবিম্ব প্রথমে ফার্স্ট আয়নায় পড়লো, তারপর দ্বিতীয় আয়নায় পড়লো, আয়নায় প্রতিফলিত হলো। চূড়ান্ত প্রতিবিম্বটি ব্যক্তিটিকে যেরকম দেখাবে, এই যে ব্যক্তিটা ফার্স্টে এইখানে পড়লো এর প্রতিফলনটা, তারপরে পড়লো এইখানে, মানে এইখান থেকে এক প্রকার এরকম এলো। তো এই জিনিসটা দেখো, ফার্স্টে যখন এর প্রতিফলনটা এখানে পড়বে তখন কী হবে, আমরা জানি যে আয়নার সামনে যখন আমরা দাঁড়াই আমাদের বাঁ দিকটা ডান দিক হয়ে যায়, ডান দিকটা বাঁ দিক, মানে এরকমই আমরা দেখতে পাই। ল্যাটারালি এটা চেঞ্জ হয়ে যায়, রিভার্স হয়ে যায়। আর যখন এই জিনিসটা আবার এখানে পড়বে আবার সেম হবে, ল্যাটারালি এটাও চেঞ্জ হয়ে যাবে। তো রিভার্সাল হলো, একবার পরিবর্তন হলো, তারপর ওই পরিবর্তনটা আবার পরিবর্তন। বোঝা গেল? মানে ফার্স্টে তোমার বাঁ দিকটা ডান দিক হলো আয়নাতে যেরকম দেখাচ্ছে, আবার আরেকটা প্রতিফলন, সেটাতে আবার বাঁ দিকটা বাঁ দিকই হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। আয়নার রেসপেক্টে তো এটা রিভার্সালই হলো, তাই জন্য এটা কি হবে, লোকটা সেম দেখবে নিজেকে, এই আয়নাতে লোকটা সেম দেখবে, মানে অপশান এ কারেক্ট অ্যান্সার। এগুলোকে প্র্যাকটিস করতে করতে হবে, ঝট করে কারোর মাথাতেই আসবে না। আমার যেমন প্র্যাকটিস করতে করতে হয়ে গেছে। এবার আমি যখন পরীক্ষাটা দিয়েছিলাম, আমি পরীক্ষা দিয়েছিলাম অনেক আগে, কিন্তু আমাদের সময় বেশ কঠিন কোশ্চেন আসে। এরম কোশ্চেন আসলে তো সহজই ছিল, এরম কোশ্চেন আসতো না, আমাদের খুব কঠিন কোশ্চেন আসতো। এখন অনেক সহজ করে দিয়েছে, কিন্তু এক্ষেত্রেতেও যদি প্র্যাকটিস না করা হয়, যদি প্রিপারেশন না থাকে, তাহলে পারাটা খুব কঠিন, অসম্ভবই বলা চলে আগে থেকে রেডি না থাকলে। নেক্সট কোশ্চেন দেখো, একটি দণ্ড চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য নির্ণয় করতে হলে তার চৌম্বক দৈর্ঘ্যকে যে সংখ্যা দিয়ে গুণ করতে হবে। একটা জিনিস তোমরা জানো কি জানো না আমি জানি না, দণ্ড চুম্বকের ক্ষেত্রে একটা জিনিস তোমরা হয়তো নোট করে নাও, তোমরা এটা
লেখাটা হয়তো বোঝা যাচ্ছে, জিওমেট্রিক্যাল লেন্থ ইকুয়াল টু, সবসময় এই জিনিসটা হয়, জিওমেট্রিক্যাল লেন্থ ইকুয়াল টু ম্যাগনেটিক লেন্থ, তার ম্যাগনেটিক লেন্থ। ম্যাগনেটিক লেন্থ ডিভাইডেড বাই 0.86। এই জিনিসটা তোমরা নোট করে নাও, জিওমেট্রিক্যাল লেন্থ ইকুয়াল টু ম্যাগনেটিক লেন্থ ডিভাইডেড বাই 0.86। ম্যাগনেটিক লেন্থ কী বলো তো, তার ম্যাগনেটিক ফিল্ড যতটা আছে ওইটুকু অংশের তার লেন্থটা যতটা হচ্ছে সেই জিনিসটা, ম্যাগনেটিক লেন্থ হচ্ছে এই জিনিসটা। তো এক্ষেত্রে কী হবে, এখানে কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে যে সংখ্যা দিয়ে গুণ করা হলে, আর এখানে তো ভাগ করা হয়েছে। ভাগ আসলে কি, ভাগ আসলে এক প্রকার গুণ। এখানে এটা 0.86 ইন্টু, মানে এম দিয়ে লিখে দিলাম, এটা এমটা হচ্ছে ম্যাগনেটিক লেন্থ, যেটা এই জিনিসটা এম। তো ম্যাগনেটিক্যাল লেন্থ, যেটা ম্যাগনেটিক লেন্থের সাথে 1/0.86 গুণ করলে তবে জিওমেট্রিক্যাল লেন্থ পাওয়া যায়। আর এখানে কি বলেছে, এখানে সেটাই বলেছে, জ্যামিতিক দৈর্ঘ্য নির্ণয় করতে চৌম্বক দৈর্ঘ্য মানে ম্যাগনেটিক লেন্থকে কী সংখ্যা দিয়ে গুণ করতে হবে। সংখ্যাটা হলো 1/0.86। 1/0.86 মানে কি, এটা তোমাদের একটু ক্যালকুলেশন করে দেখে নিতে হবে। 1/0.86 হলো 1.16-এর কাছাকাছি, খুব কাছাকাছি, এটাই হবে বলছি না, ইন্টু এম। এমটা হলো ম্যাগনেটিক লেন্থ, ধরে নিচ্ছি, তোমরা লিখে নেবে। তো আনসার হলো এইটা 1.16। অপশান দেখি, অপশান ডি এখানে রাইট আনসার। তোমরা লেখার হলে লেখে নিতে পারো পজ করে। এই জিনিসটা এখানে ঠিক ভালোভাবে বোঝা যাচ্ছে না, এটা আসলে ছিল হচ্ছে এরকম। এটা এইরকম ছিল, এটাকে বলা হচ্ছে ডি, এটাকে বলা হচ্ছে এ, এটাকে সি, এটাকে বি। তো এরকম যদি হয় তাহলে এখানে কোশ্চেনটা কি বলেছে, ফর্মিক অ্যাসিডের গঠন নিচে দেওয়া হলো, জলে দ্রবীভূত হলে এ বি সি ডি এর মধ্যে কোন বন্ধনটি ভেঙে যাবে, এই চারটে বন্ধনের মধ্যে কোন বন্ডটা ভেঙে যাবে, এখানে বলেছে কোন বন্ধনটা ভেঙে যাবে। তো ফর্মিক অ্যাসিডে অ্যাকচুয়াল ফর্মুলাটা এরমভাবে লেখা হয়, HCOOH। একটা জিনিস, এটা তোমাদের ক্লাসে নেই, এটা হায়ার স্টাডিতে তোমরা পড়তে পারবে 11-12-এ। যখন এরকম থাকে একটা অর্গ্যানিক কম্পাউন্ড, জৈব একটা যৌগ যদি এরকম থাকে, সেটা যখন জলে দ্রবীভূত করা হয় বা ইলেকট্রোলাইসিস কোনোভাবে করলে, তার সব সময়তে সে পুরোপুরি ভাঙে না, মানে একে সে খুব একটা ছাড়ে না, স্পেশাল কেস ছাড়া একে সে ছাড়বে না, সে সবসময় কী করবে, একে ছাড়তে চাইবে। তার মানে একে ছেড়ে সে কী হবে, HCOO মাইনাস হয়ে যাবে, আর H প্লাসকে সে ছেড়ে দেবে। এখানে তাহলে কোনটা হবে, অপশান এ বন্ডকে সে ছেড়ে দেবে, অপশান এ হবে আনসার। আশা করছি লিখে নিয়েছো তোমরা। নেক্সট দেখা যাক 12 কোশ্চেনটা। 12 কোশ্চেনটা দেখো, নিম্নলিখিত যৌগগুলির
কোন জোড়া একে অপরের সাথে বিক্রিয়া করলে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে? প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি? এ একজন আরেকজনের জায়গায় চলে যাবে, একজনে আরেকজনের জায়গায় চলে যাবে। তো অপশান এ এমজি NaCl। দেখো এমজি কিন্তু এনের থেকে বেশি রিঅ্যাক্টিভ, কিন্তু এনে তো অলরেডি একটা যৌগ করে আছে, আর এর যৌগটা এটা বেশি মানে স্টেবল, এনে বেশি পছন্দ করে। এনে হচ্ছে মেটাল, সিএলকে পছন্দ করে বেশি। আর এমজি সিএলকে তো নিতে চায়, কিন্তু নিতে পারবে না, কারণ এখানে এনে বসে আছে, এনে সিএলকেও ছাড়বে না। তাই জন্য এক্ষেত্রে প্রতিস্থাপন বিক্রিয়া হয় না, হয় বিক্রিয়া কিন্তু নর্মালি হয় না, নর্মাল ক্ষেত্রে সেটা হয় না, তাই জন্য এক্ষেত্রে এটা হবে না। অপশান বি, অপশান বিতে AgFeSO4, AgFeSO4 এর ক্ষেত্রে Fe যেটা সেটা মেটাল, এজিও মেটাল, কিন্তু AgFe থেকে কম রিঅ্যাক্টিভ, AgFe থেকে কম রিঅ্যাক্টিভ, তাই জন্য এক্ষেত্রেতে Ag কিছুই করতে পারবে না এফির, তাই এক্ষেত্রে তো হবে না। এবার রইল হচ্ছে CuNaCl। CuNaCl এর ক্ষেত্রেও সেম, Cu N এর থেকে কম রিঅ্যাক্টিভ, তাই জন্য এ কিছু করতে পারবে না। পড়ে রইল অপশান সি, CuAgNO3। এক্ষেত্রে কি Cu কিন্তু Ag থেকে বেশি রিঅ্যাক্টিভ, আর ওখানে NO3 আছে, Ag NO3কে বেশিক্ষণ ধরেও রাখতে পারবে না। Cu তাই জন্য NO3কে নিজের দিকে টেনে নিতে পারবে। তো ঘটনাটা ঘটে কীরকম? Cu প্লাস 2AgNO3 এটা হয় হচ্ছে CuNO3 তার হোল টুয়াইস প্লাস 2Ag। হোল টুয়াইস মানে বোঝো? দেখো এখানে ব্যালেন্সিং যদি করো তোমরা, Cu আছে, Cu একটা আছে, একটা Cu একটা আছে, একটা Cu, দুটো Ag আছে, দুটো Ag এখানে বসে গেল। এবার NO3 আছে কটা? NO3 আছে দুটো, তাই জন্য দুটো NO3-র জন্য টুয়াইস কথাটা বসলো। তো এক্ষেত্রেতে পরিবর্তন হয়ে গেল জায়গা, এটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিয়াকশন বা প্রতিস্থাপন বিক্রিয়া, এটাকেই বলে। তাহলে এক্ষেত্রে কোনটা আনসার হবে? অপশান সি হবে আনসার। নেক্সট কোশ্চেনটা দেখো তোমরা, নিচের কোন যৌগটিকে জারক পদার্থ হিসেবে কাজ করতে পারে? কোন যৌগটা? জারণ বিজারণ কী জিনিস তোমরা জানো? জারণ বিজারণ হচ্ছে অনেক রকম হতে পারে, যেটা এখানে এক্ষেত্রে যেটা মেজরলি কাজ করবে এক্ষেত্রে যে হচ্ছে অক্সিজেন দিতে পারে। কোনো জিনিস অক্সিজেনকে যখন গ্রহণ করবে তখন সে জারিত হয়ে যাবে, অক্সিডাইজ হয়ে যায় সে, ইংলিশটা অক্সিডাইজ হয়ে যাবে, জারণ হয়ে যাবে, সে জারিত হয়ে যাবে। তো এক্ষেত্রে কে অক্সিজেন দিতে পারে? যে দিতে পারবে সেই জারক, অক্সিজেন দিতে পারলেই জারক। এক্ষেত্রে বলেছে পারে না, ভালো করে দেখতে হবে এক্ষেত্রে কোন যৌগটা অক্সিজেন দিতে পারে না, জারক পদার্থ হিসেবে কাজ করতে পারে না। দেখো ফার্স্টেরটা SO2, অক্সিজেন আছে, অক্সিজেন দিতে পারে। CO অক্সিজেন দিতে পারবে, HNO3 অক্সিজেন দিতে পারবে, কিন্তু সি অপশানটা H2S অক্সিজেন নেই। যদি সে হাইড্রোজেন দিয়ে দেয় তাহলে সে বিজারণ হয়ে যাবে, মানে কোনো জিনিস, কোনো একটা অবজেক্ট আছে, কম্পাউন্ড, সে হাইড্রোজেন যদি গ্রহণ করে সে বিজারিত হয়ে যাবে। যে দেবে হাইড্রোজেনটা সে তাহলে বিজারক পদার্থ, মানে এ জারণ করতে পারবে না। অপশান সি হবে এক্ষেত্রে আনসার। তারপর নেক্সট কোশ্চেন, নিচেরটা নিচের হবে, তোমরা একটু দেখে নিও। কোন ধাতুটি
অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে। দেখো এগুলো লজিক্যালি তো বোঝা যায়, কিন্তু লজিক্যালি তোমাদের এখন বোঝার মতো নয়। তোমরা যদি লজিক্যালি এগুলো বুঝতে যাও বুঝতে তো পারবে, কিন্তু ব্রেনে চাপ হয়ে যাবে, তোমরা এটা 11-12 গিয়ে পড়তে পারবে। তো এই ক্ষেত্রে তোমরা মনে রেখে দাও, এরকম অনেক কটাই মনে রাখতে হবে তোমাদের। অ্যাসিড ও ক্ষার দুটোর সাথেই বিক্রিয়া করতে পারবে এরকম জিনিস হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম এক্ষেত্রে অ্যাসিড ক্ষার দুটোর সাথেই অ্যাসিড ক্ষার দুটোর সাথেই বিক্রিয়া করতে পারে একমাত্র অ্যালুমিনিয়াম। নেক্সট কোশ্চেন, পরীক্ষাগারে বাতাসের ঊর্ধ্ব অপসারণ পদ্ধতিতে নিচের কোন গ্যাসটি সংগ্রহ করা হয়? বাতাস কখন মানে কোনো একটা গ্যাস আছে, একটা কন্টেনারে ধরো গ্যাস আছে, তার উপরে বাতাস আছে, এবার বাতাসটাকে সরিয়ে নেওয়া হলো, গ্যাসটা সে পাওয়া গেল। তার মানে গ্যাসটা নিচে জমা থাকতে হবে, তবে উপর থেকে বাতাস সরালে গ্যাসটা পাওয়া যাবে। তার মানে গ্যাসটাকে ভারী হতে হবে। এক্ষেত্রে ভারী কোনটা আমাদের এভাবে মিলিয়ে মিলিয়ে দেখতে হবে যে কোন জিনিস চেয়েছে। এখানে বলেছে এক, কিন্তু ওর মাধ্যমে বুঝিয়েছে অন্য। বাতাসে ঊর্ধ্ব অপসারণ পদ্ধতিতে এটা করা হয়, ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে তো করা হয়। কোন জিনিসটা ভারী এর মধ্যে? হাইড্রোজেন সব থেকে হালকা, নাইট্রোজেনও হালকা, CO2 চারপাশে উড়ে বেড়ায় হালকা। অ্যামোনিয়া ভারী, অ্যামোনিয়া নিচের দিকে চলে যায়, ভারী একদম সমতলের দিকে বেশি চলে যায়, অ্যামোনিয়া হবে আনসার এখানে, NH3। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন পদার্থটি অক্সিজেন গ্যাস শোষণ করতে সক্ষম? এটা তোমাদের আছে বোঝার তো মতো, কিন্তু এখন বুঝতে হবে না, এটা অন্য সময় তো তোমাদের বুঝিয়ে দেবো। অক্সিজেন এখন শুধু জেনে রাখো যে অক্সিজেন গ্যাস শোষণ করতে পারে একমাত্র পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আর এমনি পটাশিয়াম পারম্যাঙ্গানেট নয়, ক্ষারীয় হতে হবে ওকে, অ্যালকালাইন ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। নেক্সট কোয়েশ্চেন, একটি ধাতু M+3 আধানযুক্ত ক্যাটায়ন তৈরি করে। ধাতুটি অক্সাইডের ক্ষেত্রে সংকেত হবে। ধাতুটি অক্সাইড মানে অক্সিজেনের সাথে জুড়লে তার সংকেত কি হবে? জারণ সংখ্যাটির সংকেত তৈরি তোমরা শিখেছো? ধরো একটা বস্তু আছে, এমই লিখে দিই, তার যদি +3 বা -3 যাই হোক না কেন, জারণ সংখ্যা যেটা হবে, সংখ্যাটা শুধু সেটা যেতে হবে তার সাথে যেটা জুড়বে। ধরো এখানে অক্সিজেন বলেছে, অক্সিজেন কিন্তু -2 থাকে জারণ সংখ্যা, তো এর আছে -2, এর আছে +3। জারণ সংখ্যা যেটা থাকবে তার সাথে যেই জিনিসটা জুড়ছে সেটা তত সংখ্যাতেও ততগুলো থাকবে। যেমন এখানে 3, তাহলে M এর সাথে যখন অক্সিজেন জুড়বে, অক্সিজেন কটা থাকবে? 3টে থাকবে। আর অক্সিজেনের যেহেতু জারণ সংখ্যা 2, অক্সিজেনের সাথে যখন M জুড়বে তখন M এর সংখ্যা কটা হবে? M এর সংখ্যা হতে হবে 2টো। এই সংখ্যাটা এখানে বসলো, এই সংখ্যাটা এখানে বসলো, তাহলে আলটিমেট জিনিসটা কি তৈরি হলো? জিনিসটা হলো হচ্ছে M2O3। M2O3 এখানে কোথায় আছে? অপশান বি, M2O3। বুঝেছ? নেক্সট, বারবার বলছি না বুঝে যাবে না, বুঝতে পারলে ভালো কথা, না বুঝলে রিওয়াইন্ড করে আবার দেখবে। নেক্সট কোয়েশ্চেন, HCl CH3COOH এবং NaOH এর মধ্যে মোলার গাঢ়ত্বের জলীয় দ্রবণে pH এর সঠিক ক্রম হলো। এক্ষেত্রে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাসিডের pH, সমস্ত অ্যাসিডের pH কিন্তু অ্যাসিডের pH সবসময়তে লেস দ্যান হয় 7-এর, আর বেসের pH সবসময়তে মানে ক্ষার, বেস মানে ক্ষার, pH সবসময়তে 7-এর থেকে বড় হয়। ঠিক আছে, মনে থাকবে। এইবার দেখো NaOH একটা ক্ষার, কী করে বুঝবো কোনটা বেস কোনটা ক্ষার? যে OH দিতে পারবে, মানে যার কাছে OH-টা আছে, আর যে OH-টাই
দিতে পারবে সে শুধুমাত্র বেস হবে, আর যে হাইড্রোজেন এইচ দিতে পারবে সে হবে হচ্ছে অ্যাসিড। এক্ষেত্রেতে এ আর এ HCl আর CH3OH দুটোই কি আমি একটু আগে বলেছি অর্গ্যানিক কম্পাউন্ড সবসময়তে বাইরের এইচটা দিতে চাইবে, মানে এই এইচটাকে সে দিতে চাইবে এইটা, তার মানে সে AH+ দিচ্ছে, AH+ দিচ্ছে, শুধুমাত্র AOH দিচ্ছে, AOH একা দিচ্ছে। তার মানে কি এ যেহেতু একা ওএইচটা দিচ্ছে, এ একা ক্ষার বেস, তার মানে এর সাতের থেকে বেশি হবে পিএইচ, তার মানে NaOH এর পিএইচ সব থেকে বেশি হবে। তারপরে কার হবে, একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, যত অর্গ্যানিক কম্পাউন্ড আছে অর্গ্যানিক অ্যাসিডগুলো, জৈব অ্যাসিড যেমন CH3COOH এখানে দেওয়া আছে, অন্য হতে পারে, তার C2H5COOH এই টাইপের যা কিছু হোক না কেন, সেগুলো কিন্তু মৃদু অ্যাসিড, মানে হ্যাঁ মৃদু অ্যাসিড, ওগুলো সব মৃদুভাবে বিশ্লেষণ হবে, মানে এইচটাকে কম ছাড়বে। আর HCl হচ্ছে তীব্র অ্যাসিড, এগুলো হাত দিলে হাত জ্বলে যাবে, এটা সম্পূর্ণ ইলেকট্রোলাইজ হয়ে যাবে, সম্পূর্ণভাবে এইচটাকে দিয়ে দেবে আর Cl আলাদা হয়ে যাবে। এক্ষেত্রে শুধু এইটুকু এইচকে দেয়, তাই জন্য এ মৃদু অ্যাসিড আর এ তীব্র অ্যাসিড। মৃদু অ্যাসিড মানে হচ্ছে তার সাতের থেকে কম, কিন্তু HCl যতটা কম ততটা কম নয়, অ্যাসিড তো কিন্তু HCl এর মতো তীব্র তো নয়, যত তীব্র অ্যাসিড হবে তত সাতের থেকে বেশি কম হবে, তার মানে এখানে হবে CH3COOH, এর থেকেও কম হচ্ছে HCl। তাহলে আনসার কোনটা হলো, আনসার হলো অপশন এ। নেক্সট কোশ্চেন হলো 19। বেশ ভালো কোশ্চেন, একটু ট্রিকি কোশ্চেন, সহজ কিন্তু একটু ট্রিকি। জলে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে 10 লিটার গ্যাস উৎপন্ন হয়, একই তাপমাত্রা একই চাপে অ্যানোডে উৎপন্ন গ্যাসের পরিমাণ। আমাদের জলের তড়িৎ বিশ্লেষণটা আগে দেখতে হবে। জলের মধ্যে কি আছে, জল মানে হচ্ছে H2O, মানে হাইড্রোজেন দুটো অক্সিজেন একটা, হাইড্রোজেন সবসময় প্লাস অক্সিজেন মাইনাস। তো এক্ষেত্রে যখন বিশ্লেষণ করা হচ্ছে তার মানে হাইড্রোজেন আলাদা হবে, অক্সিজেন আলাদা হবে, H+OH- হয়, কিন্তু আলটিমেট যেটা আমরা পাই সেটা হাইড্রোজেন আর অক্সিজেন, কারণ ওখান থেকে H আবার অন্যর সাথে জুড়ে H+ তৈরি করে দেয়, H2 তৈরি করে দেয়। তো এক্ষেত্রে বলেছে ক্যাথোডে 10 লিটার গ্যাস, মানে ক্যাথোডে কি উৎপন্ন হচ্ছে সেটা আমাদের দেখতে হবে। ক্যাথোড মানে কি, ক্যাথোড মানে হচ্ছে যেখানে ক্যাটায়নগুলো জমা হবে, ক্যাটায়ন মানে পজিটিভ চার্জ জমা হবে, তাই ওকে নেগেটিভ হতে হবে। ও যদি নেগেটিভ হয় তবে পজিটিভকে জড়ো করবে, তবে ক্যাটায়ন জড়ো হবে, তাই জন্য ওর নাম ক্যাথোড। ক্যাটায়ন পজিটিভ এখানে কি আছে, হাইড্রোজেন আছে, তার মানে হাইড্রোজেন যেহেতু 2 আছে, H2 আছে, তাই জন্য 10 লিটার যে আছে অ্যানোডে তাহলে অক্সিজেনই আসবে। অক্সিজেন কত আছে, হাইড্রোজেন দুটো অক্সিজেন একটা, মানে হাফ, তো এখানে 10 লিটার যদি হাইড্রোজেন উৎপন্ন হয়, অক্সিজেন হবে তার হাফ, মানে হচ্ছে 5 লিটার হবে। আনসার অপশান বি হবে রাইট আনসার। আশা করছি তোমরা বুঝতে পারছো সবটা। নেক্সট কোশ্চেন, the compound that raises the temperature of water on dissolving in it is, মানে হচ্ছে যে যৌগটি জলে দ্রবীভূত হওয়ার সময় জলের তাপমাত্রা বাড়ায় তা হলো, মানে যেটা জলের তাপমাত্রা বাড়াবে, জলের মধ্যে দিলে তাপমাত্রা বেড়ে যাবে। এটা তোমাদের যদি তোমরা রিয়াকশান করে দেখতে যাও, মানে কোথাও থেকে শিখে, তোমাদের ক্লাস অনুযায়ী এটা শেখানো হয় না, যদি তোমরা করতে যাও টাইমটা একটু বেশি যাবে, আর তাছাড়া ব্রেনে লোড পড়বে। তোমরা এই যে আগে বলেছিলাম কয়েক ধরনের কেমিস্ট্রিতেই এটা হয়, কেমিস্ট্রির কয়েক ধরনের জিনিস তোমাদের পরে বোঝানো হবে,
এই নয় যে বোঝানো হবে না, সায়েন্সে সব কিছুই বোঝানো হয়, লজিকের ওপরই সায়েন্স। কিন্তু কিছু কিছু জিনিস ক্লাস অনুযায়ী বোঝানো হবে না, কিন্তু তোমাদের জানতে তো হবেই, তা তোমরা মুখস্থ করে নেবে, সেটা পরে গিয়ে বুঝতে পারবে। পার্মানেন্ট মুখস্থ নয়, সেই সময়ের জন্য কাজ চালানোর জন্য মুখস্থ করতে হবে। এখানে হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড একমাত্র জলে দ্রবীভূত হলে বিশাল আগুন উৎপন্ন করবে। আগুন না মানে তাপ উৎপন্ন করবে। শুধু সোডিয়ামকে যদি ফেলো তাহলে ব্লাস্ট করবে, সেটা বোমের মতো ব্লাস্ট করবে, চকলেট বোমের থেকেও বেশি। কিন্তু সোডিয়াম হাইড্রক্সাইড যদি দাও তাহলে সেটা প্রচুর তাপ উৎপন্ন করবে, পুরো জলটা থেকে ধোঁয়া বেরাতে শুরু করবে। বাড়িতে কেউ করে দেখো না। আর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এই জিনিসটাও জেনে রাখা তোমাদের দরকার। অ্যামোনিয়াম ক্লোরাইড জলে দিলে এটা হচ্ছে এন্ডোথার্মিক রিয়াকশন, মানে তাপগ্রাহী। এ তাপ গ্রহণ করবে, মানে হচ্ছে ঠান্ডা করে দেবে জলটাকে, পুরো পুরো ঠান্ডা করে দেবে। যদি কোথাও বলে তাপমাত্রা কমায়, না বাড়ায় বলেছে, কমায় বললে আনসার হতো অ্যামোনিয়াম ক্লোরাইড, কিন্তু এক্ষেত্রে যেহেতু বাড়ায় বলেছে তাই আনসার হবে সোডিয়াম হাইড্রক্সাইড। ঠিক আছে, ভৌতবিজ্ঞান পার্ট এখানে শেষ হলো। এবার অঙ্কের পার্টটা পরের ভিডিওতে নিয়ে আসবো, কারণ একসাথে সব কিছু দেখো আমি চাইলে তো করিয়ে দিতে পারতাম, কিন্তু ভৌতবিজ্ঞানের সাথে যখন অঙ্কটা তোমরা বুঝতে, তোমাদের মাথায় সব গুলিয়ে যেত, তোমাকে ভিডিওটা আবার 3-4 বার করে দেখতে হতো, বা পজ করে রেখে পরে দেখতে হতো, কি দরকার। এখন এইটুকু বোঝো, খাতায় নোট করো, প্র্যাকটিস করো, পরবর্তীকালে অঙ্কটা নিয়ে আসবো, অঙ্কের পার্টের ভিডিওটা, তোমরা সেটা করতে পারবে। প্র্যাকটিসটা গুরুত্বপূর্ণ জিনিস। তোমরা দেখলে কি টাইপের কোশ্চেন আসে, কোশ্চেনগুলো আশা করছি খাতায় লিখে নিয়েছো তোমরা, আর এর সলিউশনগুলো নিজের মতো করে লিখে নেবে, প্র্যাকটিস করবে বাড়িতে। এই টাইপেরই কোশ্চেন আসে। ইভেন আমি বলবো তোমরা একটু কঠিনই প্র্যাকটিস করে রাখবে, কারণ কে বলতে পারে কখন কঠিন দেয়। এই টাইপের কোশ্চেন, এর থেকে একটু এক ধাপ উপরে কোশ্চেন প্র্যাকটিস করবে, আর আমি মাঝে মাঝে তো তোমাদের গাইড করবোই, অসুবিধা নেই। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, পরে ভিডিওতে দেখা হবে।